কবর দেওয়ার পর জীবিত অবস্থায় পাওয়া যায় ছেলেটিকে। অনেকে মনে করে সে আসলে মানুষ নয়, সে অন্য কিছু। তাই তো কবর দেওয়ার পর সে আবার ফিরে এসেছে। আসলে ঘটনা কি তা আমাদের আজকের এক্সপ্লেনেশন দেখলেই জানতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে জিন 3 সিনেমার এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরু হয় একটা লাশকে দেখিয়ে। লাশটা কবর দেওয়ার পর শুরু হয় সওয়াল জবাব। তাকে প্রশ্ন করে মুনকার নাকির, কিন্তু সে কোনো সঠিক উত্তরই দিতে পারে না। শুরু হয়ে যায় কবরের আযাব। এই ইন্ট্রো শেষ হওয়ার পর সিন শিফট করে নিয়ে যাওয়া হয় প্রফেসর বিজয় আহমেদের কাছে। বিজয় আহমেদ তার স্টুডেন্টদের আফ্রিকান ডুডুদের সম্পর্কে জানাচ্ছিলেন। আফ্রিকান ডুডুরা পুতুলের মাধ্যমে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেইটাই সে সবাইকে দেখাচ্ছিল। বিজয় আহমেদের স্টুডেন্টদের মধ্যে একজন হচ্ছে ফারিয়া। ফারিয়া আবার পছন্দ করে তার স্যারকে, কিন্তু প্রফেসর বিজয় আধ্যাত্মিক অলৌকিক ক্ষমতা ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো নিয়েই পড়ে থাকে। ফারিয়া তার ভালোবাসার কথা জানাতেই পারে না। সেদিনই ফারিয়ার বান্ধবী ফারিয়াকে এক বুদ্ধি দেয়। বুদ্ধিটা হচ্ছে, তুই যদি স্যারকে মনের কথা বলতে চাস তাহলে অবশ্যই কোনো অলৌকিক ঘটনা নিয়ে তার কাছে তোকে যেতে হবে। বান্ধবীর কাছ থেকে এই কথা শুনে ফারিয়ার মনে পড়ে যায় তাদের গ্রামের 6 মাস আগের ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনার কথা। ফারিয়া সেই দিনই চলে যায় তার স্যারের কাছে, আর তাদের গ্রামে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনার তাকে বলে আর জানতে চায় তার ব্যাখ্যা। প্রফেসর বিজয় পুরো ঘটনা খুলে বলতে বলে। ফারিয়া জানায়, 6 মাস আগে আমাদের গ্রামে সুমন নামে এক ছেলে মারা গিয়েছিল। তখন সিন সুমনের মারা যাওয়ার দিনে নিয়ে যাওয়া হয়। সুমনের মৃত্যুতে তার মা প্রচণ্ড ভেঙে পড়ে। একমাত্র ছেলেকে সে হারিয়েছে, কিন্তু শেষ বিদায় তো তাকে দিতেই হবে। তাই গ্রামের চেয়ারম্যান আর সুমনের চাচা মিলে লাশ জানাজা করার পর কবর দেয়। পরের দিন শ্বশুরবাড়ি থেকে সুমনের বড় বোন স্বর্ণা এসে জানায়, আমাদের সুমন মারা যায়নি, সুমন বেঁচে আছে, ওকে তোমরা কবর থেকে ওঠাও। মা শান্ত হতে বলে তাকে, কারণ সুমন তো আর বেঁচে নেই। চাচাও তাকে এটাই বলে যে সে নিজের হাতে তাকে কবর দিয়েছে, কিন্তু স্বর্ণা শুধু বলে সুমন বেঁচে আছে, ওকে তোমরা কবর থেকে ওঠাও। একসময় স্বর্ণা চলে আসে গ্রামের হুজুরের কাছে। হুজুরকেও স্বর্ণা একই কথাই বলে। হুজুর স্বর্ণার কথাগুলো শুনে সবাইকে নির্দেশ দেয় এশার নামাজের পর সুমনের কবর খোঁড়া হবে। সাথে এটাও জানায় ইসলামী শরীয়তে কবর খুঁড়ে লাশ অন্য জায়গায় স্থানান্তর করার নিয়ম আছে। এর মধ্যেই এশারের নামাজের পর সুমনের কবর খোঁড়া শুরু হয়। কবর খুঁড়তে যায় সুমনের চাচা নিজেই। কবর খোঁড়া শেষ হলে সুমনের চাচা যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সুমন কবরের মধ্যে বসে আছে, তাই চিৎকার করে উঠে ভূত ভূত বলে পালিয়ে যায়। তার সাথে পালিয়ে যায় গ্রামের সবাই। হুজুর এগিয়ে গিয়ে দেখে সত্যি সুমন জীবিত আর সে কবরের মধ্যে বসে আছে। এখানেই ফারিয়ার অলৌকিক ঘটনা বলা শেষ হয়। প্রফেসর বিজয় তখন জানায়, হয়তো সুমনের পালস পাওয়া যাচ্ছিল না, এজন্যই সবাই ভেবে নিয়েছিল সে মারা গিয়েছে। এরকম হয় অনেক সময়, দীর্ঘক্ষণ ধরে কোনো কারণবশত শরীরের হার্টবিট রেসপন্স করে না। এটা শুনে ফারিয়া বলে, তাহলে আমাদের গ্রামে এসে এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে, কারণ গ্রামের সবাই মনে করে সুমনের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে। আবার সুমন এই ঘটনার পর থেকে অনেক বদলেও গিয়েছে, কারোর সাথেই তেমন কথা বলে না। প্রফেসর বিজয় তখন বলে, একটা বিষয় আমাকে ভাবাচ্ছে, সুমন কবরের মধ্যে 36 ঘন্টা কিভাবে বেঁচেছিল? এইটার রহস্য বের করতে আমাকে তোমাদের গ্রামে যেতেই হবে। তাই ফারিয়াকে নিয়ে প্রফেসর বিজয় সেদিনই ফারিয়াদের গ্রামে চলে আসে। ফারিয়া তার স্যারকে তাদের বাড়িতেই থাকার জন্য জায়গা করে দেয়। তখন দেখা যায় ফারিয়ার বাবাই গ্রামের চেয়ারম্যান। তাই প্রফেসর কেন এই গ্রামে এসেছে তা ফারিয়ার বাবা জানতে চায়। ফারিয়া জানায়, সুমনকে যে কবরে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে সেটার ব্যাপারে স্যার জানতে এখানে এসেছেন। ফারিয়ার বাবা তখন বলে, এখানে জানার তেমন কিছুই নেই, আসলে সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি চেয়েছেন জন্যই সে মারা যাওয়ার পর আবার বেঁচে ফিরেছে। প্রফেসর বিজয় তখন জিজ্ঞেস করে, সুমন কিভাবে বেঁচে ফিরল তা নিয়ে কিছু বলেনি? চেয়ারম্যান জানায়, না, এমনকি সেই ঘটনার পর থেকে সে একদম চুপ হয়ে গিয়েছে। আগে বেশ চঞ্চল ছিল, এখন কারো সাথে কথা বলে না। সে মাদ্রাসায় পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছে। কিভাবে কবরে বেঁচে ছিল সেই ব্যাপারেও কাউকে বলেনি। গ্রামে সাংবাদিক আসলেও সে চুপ ছিল। সুমন সম্পর্কে এসব শোনার পর বিজয় জিজ্ঞেস করে, ওই ঘটনার পর সুমনের মাঝে কি কোনো পরিবর্তন এসেছে? চেয়ারম্যান জানায়, হ্যাঁ, আগে সে নিয়মিতই মাদ্রাসায় যেত, এখন যাচ্ছে না, আবার চুরিও করতে শুরু করেছে।
অনেক জায়গায় চুরি করতে গিয়ে ধরা খেয়ে মারও খেয়েছে। কেউ কেউ নাকি আবার পানির উপর দিয়ে তাকে হাঁটতেও দেখেছে। প্রফেসর বিজয় এবার সুমনের বোনের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সেই এসে বলেছিল সুমন বেঁচে আছে। কবর থেকে তাকে উঠাতে বলেছিল। চেয়ারম্যান জানায় তাকে অলরেডি খবর দেওয়া হয়েছে, তার শ্বশুরবাড়ি একটু দূরে, তাই আসতে দেরি হবে। পরের দিন সকালে প্রফেসর বিজয় এবং ফারিয়া মিলে খুঁজতে বের হয় সুমনকে। ফারিয়া তখন জানায় এত বড় গ্রামে সুমনকে খুঁজে বের করা সহজ হবে না। প্রফেসর বলে, চিন্তা করতে হবে না, আমার কাছে ড্রোন আছে, সেটা দিয়ে সহজেই তাকে খুঁজে বের করা যাবে। এরপর ড্রোন উড়ালে দেখা যায় সুমন বিশাল আকৃতির একটা গাছের উপরে বসে আছে। এবার তারা সেই গাছের কাছে যায় আর তাকে সেখান থেকে নামায়। সুমনের সাথে কথা বললে সুমন শুধু চুপচাপই থাকে। তখন প্রফেসর বিজয় সুমনকে ড্রোনের লোভ দেখায়, এমনকি ড্রোনের মাধ্যমে সুমনের মাকে দেখানো হয়। একসময় সুমনকে ড্রোন চালাতে দেয় প্রফেসর। সুমন সেটাকে খেলনা হিসেবে দেখে। এরপর প্রফেসর তাকে কিছু চকলেট দেয় আর তাকে জিজ্ঞেস করে সে সবথেকে বেশি কোন জায়গায় থাকতে পছন্দ করে। সুমন কথা মতো নিয়ে যায় সেই জায়গায়। প্রফেসর বিজয়, সুমন এবং ফারিয়া সেই জায়গায় এসে আগে ছবি তোলে। প্রফেসর একা একা চারিপাশে ঘুরে দেখতে থাকলে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সেখানে গেলে দেখে সেখানে একটা মূর্তি। সেই মূর্তিটি ছিল একটা কালীর মূর্তি। ওইদিকে সুমনও তখন কার সাথে যেন ফিস ফিস করে কথা বলে, যা ফারিয়া কিছুটা শুনতে পেয়ে সুমনকে জিজ্ঞেস করে, তুই কার সাথে কথা বলছিস, এখানে তো কেউই নেই। তখনই আবার চুপ হয়ে যায় সুমন। এর মধ্যে প্রফেসর বিজয় এসে একটু ভয় দেখায় ফারিয়াকে। তারপর জানায় আজকের কার্যক্রম এখানেই শেষ, আগামীকাল আমরা নৌকাতে চড়ে ঘুরতে বের হব। সুমন সেদিন বাড়ির দিকে যেতে থাকলে তার পেছনে কখনো সাপ কখনো কুকুর দেখতে পায়, কিন্তু সে বাড়িতে ঢোকার সাথে সাথে সেগুলো উধাও হয়ে যায়। বাড়িতে ফিরলে মা তাকে দেরি হবার কারণ জিজ্ঞেস করলে তখনও সুমন চুপ করে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রফেসর বিজয় দেখে তার বাসার সামনেই কয়েকজন সুমনকে মারছে, কারণ সুমন প্রফেসরের ড্রোনের রিমোট চুরি করতে গিয়ে ধরা পড়ে। তখন প্রফেসর বিজয় সেখানে এসে জানায় সুমন এটা চুরি করেনি, ওকেই আমি দিয়েছি। এই বলে সুমনকে সবার হাত থেকে বাঁচায়, যেটা সুমনের ভালো লাগে। এরপর প্রফেসর বিজয় সুমনকে বোঝায় এইটা শুধুমাত্র একটা রিমোট, শুধু রিমোট দিয়ে কিছুই হয় না, ড্রোন ছাড়া এটা কোনো কাজেরই নয়। এই কথা বলে 2টা চকলেট তাকে দেয় আর তাকে বোঝায় যে আর চুরি করো না। সুমন জানায় ঠিক আছে। এরপর তারা ঘুরতে বের হয় নৌকা নিয়ে। সেখানে সুমনের কাছ থেকে নৌকা চালানো শেখে প্রফেসর। মূলত প্রফেসর তার সাথে কিছুটা ফ্রি হতে চায়, যেন তার কাছ থেকে সব কথা শুনতে পারে। ঘোরাঘুরি শেষে সুমনকে ড্রোনটাও দিয়ে দেয়। পরের দিন সুমনের বোন স্বর্ণা চলে আসে প্রফেসর বিজয়ের কাছে। প্রফেসর বিজয় তখন ফারিয়াকে একটু দূরে চলে যেতে বলে, কারণ সে একা স্বর্ণার সাথে কথা বলতে চায়। তো প্রফেসর বিজয় স্বর্ণাকে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো তার ভাই কবরের মধ্যে বেঁচে আছে। স্বর্ণা জানায় হঠাৎ কানের কাছে আওয়াজ পায় আমার ভাই মারা যায়নি, কিন্তু কে সেটা বলল সেটা আমি জানি না। এরপর আমি ছুটে আসি। প্রফেসর এরপর জিজ্ঞেস করে সুমন কেন মাদ্রাসায় যায় না। স্বর্ণা জানায় একদিন হঠাৎ মাদ্রাসা থেকে হুজুরের মায়ের খেয়ে চলে আসে, তারপর থেকেই আর সে মাদ্রাসায় যায়নি। মাদ্রাসায় সেদিন কি হয়েছিল তা মাদ্রাসার লোকজনই বলতে পারবে। প্রফেসর বিজয় এবার তার মাদ্রাসার হুজুরের কাছে এসে এ ব্যাপারে জিজ্ঞেস করে। হুজুর জানায় সুমন 11 পারার হাফেজ, কিন্তু হঠাৎ করেই যেন সে বদলে যায়। সে মাদ্রাসায় বড় হুজুরের ফোন পর্যন্ত চুরি করে, তাই আমরা তাকে বের করে দিয়েছি। এরপর থেকে সে আর মাদ্রাসায় আসেনি। প্রফেসর বিজয় সুমনের বন্ধুদের কাছে তার ব্যাপারে জানতে চায়। বন্ধুরা জানায় সুমন ভালোই ছিল আমাদের সাথে, কিন্তু ওই দিনের পর থেকে সে যেন অন্যরকম হয়ে যায়। আমাদের জিনিসপত্র সে চুরি করতে শুরু করে। প্রফেসর বিজয় ওই দিনের কথা আশায় জিজ্ঞেস করে কোন দিনের কথা বলছো তোমরা, সেদিন কি হয়েছিল আমাকে বলো। বন্ধুরা হুজুরের ভয়ে কিছু বলতে চায় না। তখন প্রফেসর তাদেরকে চকলেট দেয়। চকলেট পেয়ে বাচ্চারা খুশি হয়ে যায়, তাই তারা সেদিনের ঘটনা তাকে বলে। তারা বলে সেদিন ছিল হুজুরের জিন নিয়ে বয়ান। হুজুর সেই বয়ানে আমাদের বলেছিলেন মানুষ চাইলেই নাকি জিনকে আয়ত্ত করতে পারে। বয়ানের সেই রাতেই হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে সুমন। সে নাকি স্বপ্নে মুনকার নাকিরকে দেখেছে, তাকে নাকি অনেক প্রশ্নও করেছে। তখন আমরা 3 বন্ধু মিলে ভালো কিছু খাওয়ার জন্য সেই রাতেই জিনকে হাজির করার দোয়া দরুদ পড়তে শুরু করি। দোয়া দরুদ অনেকক্ষণ ধরে পড়তে থাকলে একটা জিন চলে আসে। তখন আমরা ভয়ে পালিয়ে যাই, কিন্তু সুমন সেখানেই থেকে যায়।
এরপর থেকেই সুমন একদম বদলে যায়। বন্ধুদের কাছে এসব শুনে প্রফেসর বিজয় বুঝতে পারে সুমনের আসলে কি হয়েছে। তাই মাদ্রাসা থেকে ফিরে ফারিয়াকে জানায়, আমি সুমনের রহস্যটা প্রায় সমাধান করে ফেলেছি, এজন্য আমরা আগামীকালই ঢাকা ফিরব। ফারিয়া তখন সুমনের অলৌকিক ক্ষমতার ব্যাখ্যা জানতে চাইলে প্রফেসর বিজয় জানায়, আগে সুমনের সাথে পুরো ব্যাপার নিয়ে কথা বলি, তারপর তোমাকে জানাবো। পরের দিন সুমনকে নিয়ে সেই গাছতলায় আসে প্রফেসর বিজয়। প্রফেসর তখন ফারিয়াকে অন্য পাশে যেতে বলে আর সুমনকে জিজ্ঞেস করে কবরে সে কিভাবে বেঁচেছিল। সুমন জানায় কবরের একটা জায়গা ফাঁকা ছিল, সেখানে ম্যাচ লাইটের মতো একটা আলো দেখা গিয়েছিল। প্রফেসর এটা শুনে আবার জিজ্ঞেস করে, তোমার সাথে কি আর অন্য কেউ ছিল? সুমন জানায়, হ্যাঁ, এক বয়স্ক মেয়ে। তার শরীর থেকে শুকনো হাড়ের গন্ধ পাচ্ছিলাম, সেই আমাকে কবরে সঙ্গ দিয়েছিল। শুকনো হাড়ের গন্ধর কথা আসায় প্রফেসর বিজয় বলে, কবরের মাটি থেকে এমনই গন্ধ বের হয়। প্রফেসর এরপর বয়স্ক মেয়ের নাম কি ছিল তা জানতে চাইলে সে বলে সেটা বলা যাবে না, নিষেধ আছে। তারপরও প্রফেসর বিজয় জোরাজুরি করে। তখন সুমন হয়ে ওঠে ভয়ঙ্কর, তার চোখগুলো সাদা হয়ে যায়। সে জানায়, তুই আগামীকালকের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যাবি, আর কখনোই এখানে আসবি না। এসব বলে ভয়ঙ্কর রূপধারী সুমন চলে যায়। প্রফেসর বিজয় তখন অস্বস্তি বোধ করতে থাকে। একসময় তার শরীরে কাঁপন শুরু হয় আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান অবস্থাতে ফারিয়া ঘরে নিয়ে আসে তাকে। ডাক্তার এসে ট্রিটমেন্ট করলে সে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর প্রফেসর ডাক্তারকে জিজ্ঞেস করে শরীর কখন ঠান্ডা হয়। ডাক্তার জানায়, শরীরে যখন অক্সিজেনের পরিমাণ কমে আসে তখনই শরীর ঠান্ডা হতে শুরু করে। ডাক্তারের কাছে এই কথা শুনে প্রফেসর বিজয় জানায়, আমি বোধহয় এরকম কিছুক্ষণ ঠান্ডার মধ্যে থাকলে মরেই যেতাম। আমার সারা শরীর হঠাৎ করেই এমন ঠান্ডা হয়ে আসছিল, সবকিছুই অন্ধকার দেখছিলাম। ফারিয়া এরপর সেবা যত্ন করে সুস্থ করে তোলে তার স্যারকে। সেদিনই আবার প্রফেসর বিজয়ের সাথে অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ সে রুমের মধ্যে অনেকগুলো কাক দেখতে পায়। সেটা দেখে রুম থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করলে দরজাও বন্ধ পায়। অনেকক্ষণ দরজা খোলার চেষ্টা করলে সে খুলতে পারে না। এক সময় ফারিয়া এবং তার বাবা রুমে চলে আসে। প্রফেসর বিজয় জানায়, তার ঘরে নাকি অনেকগুলো কাক রয়েছে, অথচ ফারিয়া এবং তার বাবা সেখানে কিছুই দেখতে পায় না। বাড়িতে অদ্ভুত এসব ঘটনা ঘটতে থাকলে ফারিয়ার বাবা বড় তান্ত্রিক ডেকে আনে আর পুরো বাড়ি বন করানোর চেষ্টা করে। তান্ত্রিক বাড়ি বন করতে থাকলে প্রফেসর বিজয় তা দেখে ফারিয়াকে বলে, এই যুগেও কি এসব কেউ বিশ্বাস করে? ফারিয়া তখন মজা করে বলে, এই তান্ত্রিক নাকি মনের মানুষের মিল করিয়ে দিতে পারে, সে নাকি পানি পড়া চাল পড়া দিতে জানে। যাই আমার মনের মানুষের জন্য আমি নিয়ে আসি সেগুলো। ওইদিকে তান্ত্রিক বন করার জন্য বাড়ির কর্নারে পেরেক বসাতে গেলে সেটা চটকে যায়। তাই তান্ত্রিক এসে চেয়ারম্যানকে জানায়, এই বাড়িতে বড় জেনাসর করেছে, এই বাড়ি আমি বন করতে পারবো না। এই বলে তান্ত্রিক চলে যায়। তান্ত্রিক ভয়ে চলে গেলে ফারিয়া জানায়, সব সুমনের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার জন্য হচ্ছে। ফারিয়ার বাবা তখন প্রফেসরকে দোষারোপ করে। সে বলে, প্রফেসর আসার পর থেকে এসব হচ্ছে, তাই সে প্রফেসরকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু প্রফেসর জানায়, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এই রহস্য সমাধান না করা পর্যন্ত কোথাও যাচ্ছি না। এসব ঘটনার নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, সেটা আমি বের করতে না পারলেও আমার স্যার প্রফেসর এলাহি ঠিকই পারবে। তিনি একজন কোরআনের হাফেজ, এসব অলৌকিক ব্যাপারগুলো নিয়েই তিনি গবেষণা করেন। এইসব কথা বলে প্রফেসর এলাহিকে ফোন করে, কিন্তু ফোন ঢোকে না। তাই টেক্সটের মাধ্যমে আর্জেন্ট এই গ্রামে তাকে আসতে বলে। সেদিনই আবার প্রফেসর বিজয় ফারিয়াকে নিয়ে সুমনদের বাড়িতে আসে। সুমন সেখানে প্রফেসরকে দেখে বলে, তোকে না আমি বলেছি এই গ্রাম থেকে চলে যেতে, তুই এখনো কেন এই গ্রামে? প্রফেসর তখন বলে, সেদিন আমার শরীরের অক্সিজেন কমে গিয়েছিল, তাই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সুমন আবার বলে, তাহলে তোর ঘরে কাক এসেছিল কি করে, আর তোর ঘরের দরজা কে বন্ধ করে দিয়েছিল? সুমনের কাছে এসব কথা শুনে সে আশ্চর্য হয়। ব্যাপারটা জটিল লাগলে আবার প্রফেসর এলাহিকে ফোন দেয়, কিন্তু এবারও ফোনে পায় না। সেদিন রাতে প্রফেসর বিজয় ঘুমিয়ে পড়লে মাঝরাতে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। প্রফেসর বিজয়ের কাছে এক জিন এসে কথা বলে। প্রফেসর মনে করে এসব তার মনের ভুল, হ্যালোজিনেশন হচ্ছে হয়তোবা, কথাগুলো সে এমনিই শুনছে। জিন প্রফেসর বিজয়ের এমন সাহস দেখে হাত পা বেডের সাথে বেঁধে ফেলে। আবার প্রফেসর বিজয় বলে ওঠে, এসব আসলে আমার সাবকনশিয়াস মাইন্ডের জন্যই হচ্ছে, আমার মাইন্ড যা ভাবছে আমিও তাই দেখছি। এত কিছুর পরেও প্রফেসর বিজয় ভয় না পেলে এবার অন্য কিছু করে। প্রফেসর বিজয় ঘুমিয়ে পড়লে জিন স্বপ্ন দেখায় প্রফেসর বিজয়কে। স্বপ্নটা হচ্ছে
প্রফেসর বিজয় নির্মমভাবে মেরে ফেলছে ফারিয়াকে আর নিজে হয়ে উঠেছে অনেক হিংস্র। এই স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠে সে আগে ফারিয়াকে খুঁজতে ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হওয়া মাত্রই সে কালো কাপড় পরা মানুষের মতো এক ভয়ঙ্কর কিছু দেখতে পায়। সেটা দেখে সে রাতের অন্ধকারে যেতে থাকে রাস্তার দিকে। সেই সময় একটা ট্রাক আসতে থাকলে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় ফারিয়া তাকে, যেটা আবার ভয়ঙ্কর রূপধারী সুমন দূর থেকে দেখে। সেদিন রাতে প্রফেসর বিজয় ঘুমিয়ে পড়লে আবারও ছাদের উপরে ঘোড়া ছুটে চলার আওয়াজ পায়। তাই এবার সে ছাদে যায়। ছাদে উঠলে সে সুমনকে দেখতে পায়। সুমনকে দেখে প্রফেসর বিজয় বলে, আমি জানতাম তুমিই হবে। সুমন তখন বলে, তাহলে আপনি ঘোড়ার দৌড় দেখতে এখানে এসেছেন? প্রফেসর বিজয় জানায়, তুমি মানসিক রোগী হয়ে গিয়েছ, তোমার চিকিৎসার প্রয়োজন। এটা শুনে সুমনরূপী জিন বলে, তাহলে এখনও আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি যে আসলে মানুষ নই তা বিশ্বাস করতে পারছেন না? ভালোই বলছি, এই গ্রাম থেকে চলে যা। এখানে থেকে নিজের মরণ আর নিজে ডেকে আনিস না। তবে আবারও কিছু বিশ্বাস করতে চায় না প্রফেসর বিজয়। এবারও জিন তাকে অসুস্থ করে ফেলে। ঠান্ডায় আবার বেহুশ হয়ে যায় সে। ডাক্তার এবার তাকে দ্রুত ঢাকা গিয়ে ট্রিটমেন্ট করাতে বলে। প্রফেসর বিজয় জানায়, 2-3 দিনে কিছুটা সুস্থ হয়ে নেই, তারপর যাব। প্রফেসরের সাথে এসব ঘটতে থাকলে ফারিয়াও তার প্রিয় মানুষকে ঢাকায় চলে যেতে বলে। কিন্তু প্রফেসর জানায়, আমি এই রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত কোথাও যাচ্ছি না। তাছাড়া প্রফেসর এলাহিকে টেক্সট করেছি, সেটা দেখা মাত্রই তিনি ঠিকই চলে আসবেন। প্রফেসর বিজয় সেখানে আরও 2 দিন থাকবে জেনে বেশ খুশি হয় ফারিয়া, কারণ সে তার ভালোবাসার মানুষকে আরও একটু সেবা যত্ন করতে পারবে। প্রফেসরও জানায়, তোমার সেবা যত্ন বেশ ভালোই লাগছে। সেদিন রাতে সুমন মন খারাপ করে থাকে, কারণ তার ড্রোনটা চলছে না। মা তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ায়। মাঝরাতে হঠাৎ একজনের আওয়াজ শুনতে পায় সুমন। সে দেখে ড্রোনগুলো এমনি এমনি উঠছে। সাথে তাকে জানায়, তুমি যেখানে যেতে চাইবে সেখানেই ড্রোনটা যাবে, কোনো প্রকার রিমোটের দরকার পড়বে না। এইটা শুনে সুমন ড্রোনের পেছন পেছন যেতে থাকে। তখন মা সুমনকে ঘরে দেখতে না পেয়ে তার পিছু নেয়। একসময় ড্রোন পুকুরের উপর দিয়ে গেলে সুমনও পুকুরের পানির উপর দিয়ে হাঁটতে থাকে, যা দেখে মা অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সুমন পুকুরে ডুব দিলে মাও পুকুরে লাফ দেয় তার ছেলেকে বাঁচাতে। পরের দিন গ্রামের রাস্তায় প্রফেসর ফারিয়াকে নিয়ে হাঁটতে থাকলে এক ছেলে ডাল ফেলে তাদের পথ আটকায়। সেই সময় সুমন একটা পুতুল দেয় প্রফেসর বিজয়ের হাতে। প্রফেসর বিজয় পুতুলটা তার রুমে নিয়ে আসে। রুমের মধ্যে পুতুলটা রাখলে প্রফেসর বিজয় খেয়াল করে পুতুলটা তার দিকেই তাকিয়ে আছে। তাই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য পুতুল বরাবর কাঁচের গ্লাসের সামনে দাঁড়ায়। এক সময় সে দেখতে পায় সে যেদিকে যাচ্ছে পুতুলও সেদিকে যাচ্ছে। এর মধ্যে ওয়াশরুম থেকে ফিরলে প্রফেসর রুমের মধ্যে সুমনকে দেখতে পায়। সুমন তখন জানায়, শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এই গ্রাম থেকে চলে যাও। তোমাকে পছন্দ করি বলে এতদিন তোমার কোনো ক্ষতি করিনি। প্রফেসর বিজয় জানায়, আমি সব রহস্য বের করা না পর্যন্ত কোথাও যাব না। এইটা শুনে সুমন বলে, পাগলও তার ভালো বোঝে, কিন্তু তুমি তা বুঝতে চাচ্ছ না। নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসলে। এই বলে সুমন চলে গেলে ফারিয়া রুমে চলে আসে চা নিয়ে। কিন্তু ফারিয়া চায়ে চিনির বদলে দিয়ে ফেলে লবণ। এই নিয়ে বেশ দুজনের মধ্যে মজা চলে। ফারিয়া চা বদলাতে গেলে পুতুলটা নিজে থেকেই উপর থেকে নিচে পড়ে যায়। তখন একটা সুঁই তার ভেতরে ঢুকে যায়। ওইদিকে পুতুলের গায়ে সূঁচ ঢুকলে প্রফেসর বিজয়ও শরীরে ব্যথা অনুভব করে। প্রফেসর বিজয় ব্যথা পেলে সুমন বাইরে থেকে চিৎকার করে। এর মধ্যে একসময় 2টা পুতুলের বুক বরাবর বাঁধলে প্রফেসর বিজয় একদম বেহুশ হয়ে যায়। রুমে এসে ফারিয়া তার স্যারের এমন অবস্থা দেখে তাদের কাজের লোককে দ্রুত ডাক্তার ডেকে নিয়ে আসতে বলে। সে সময় চেয়ারম্যানের বাড়ি চলে আসে প্রফেসর এলাহিও। প্রফেসর এলাহি রুমে এসে দেখে তার স্টুডেন্ট বিজয়ের অবস্থা একদম মারাত্মক। তাই সে দোয়া পড়ে একটা তাবিজ ফারিয়ার হাতে দিয়ে জানায়, এটা বিজয়ের বুকে শক্ত করে ধরে রাখো। এরপর প্রফেসর এলাহি সূরা কেরায়াত পড়ে পুরো ঘর খুঁজতে থাকে কিছু একটা। খুঁজতে গিয়ে এক সময় চোখ পড়ে ওই পুতুলটার ওপর। তখন সূরা দোয়া পড়ে পুতুল থেকে সূঁচটা তুলতেই জ্ঞান ফিরে আসে বিজয়ের। সেই সময় বাইরে আবার চিৎকার করে সুমন। এদিকে বিজয়ের জ্ঞান ফিরলে প্রফেসর এলাহি জানায়, এ সব কর্মকাণ্ড বদজিনের। এরপর জিজ্ঞেস করে এই পুতুলটা তারা কোথায় পেয়েছিল। ফারিয়া জানায়, সুমন পুতুলটা স্যারকে দিয়েছিল। তখন প্রফেসর এলাহি বুঝতে পারে
বিজয়কে মেরে ফেলার জন্য ওই পুতুল দিয়ে বদজিন ব্ল্যাক ম্যাজিক করেছে। তাই দ্রুত পুতুলটা মাটিতে পুঁতে ফেলে প্রফেসর এলাহি। ওইদিকে বিজয় সুস্থ হলে ফারিয়াকে বলে বুকে কি যেন এতক্ষণ আটকে ছিল, মনে হয় গ্যাস্ট্রিকের কোনো সমস্যা। ফারিয়া জানায় গ্যাস্ট্রিকের চাপ নয়, ওইটা বদজিনের আসর আপনার উপর পড়েছিল। প্রফেসর এলাহি আপনাকে নিজের হাতে বাঁচিয়েছে। এর মধ্যে বাড়ি চলে আসে চেয়ারম্যানও। তিনি প্রফেসর এলাহির সাথে সাক্ষাৎ সেরে নিলে প্রফেসর এলাহি ফারিয়ার হাতে এক তাবিজ দিয়ে সেটা বিজয়কে পরাতে বলে, সাথে জানায় এই তাবিজ তাকে রক্ষা করবে। এরপর পুরো গ্রামের ঘটনা শুনে প্রফেসর জানায় এই বদজিনটা সেই কবর থেকে এসেছে। এইটা শুনে বিজয় বলে সুমন আমাকে কেন বারবার এই গ্রাম থেকে চলে যেতে বলছে, তাহলে আমার সাথে কেন এসব হচ্ছে? প্রফেসর জানায় তুমি সেই বদজিনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছ, তাই জিন তোমাকে আর সহ্য করতে পারছে না। এজন্যই গ্রাম থেকে তোমাকে বারবার চলে যেতে বলছে, যাতে তার অস্তিত্বের কোনো সংকট না দেখা দেয়। প্রফেসর এলাহি তখন বলে আজ বাদ এশা সুমনদের বাড়িতে আমরা যাব, সাথে কিছু জিনিস লাগবে, সেগুলোরও লিস্ট করে দেয় প্রফেসর এলাহি। এশার নামাজ পর সবাই চলে আসে সুমনের বাড়িতে। তখন সুমনের মা জানায় আমার ছেলে এখন সুস্থ আছে, আপনারা এখান থেকে চলে যেতে পারেন। প্রফেসর এলাহি বলে আমি আপনার ছেলেকে সুস্থ করে তুলতে পারবো, তাই আপনার ছেলেকে এখানে নিয়ে আসেন। মা এবার ছেলেকে নিতে যায়, কিন্তু সুমন বাইরে আসতে চায় না। তাই প্রফেসর এলাহি ফারিয়াকেও সুমনের মায়ের সাথে পাঠায় সুমনকে নিয়ে আসার জন্য। এবার ফারিয়া এবং সুমনের মা মিলে তাকে ধরে নিয়ে আসে। প্রফেসর এলাহি সুমনকে শক্ত করে ধরে রাখার জন্য দুজনকে নির্দেশ দেয়। দুজন মিলে সুমনকে শক্ত করে ধরলে প্রফেসর এলাহি সূরা ইয়াসিন পড়ে চারিদিকে ঘুরতে থাকলে সুমন দুজনকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন বিজয় জানায় আমি জানি সুমন কোথায় গিয়েছে এখন। সুমন চলে আসে সেই গাছের নিচে। সবাইও একসময় সেই গাছের নিচেই চলে আসে। সেখানে আসলে প্রফেসর এলাহি সবাইকে দূরে থাকতে বলে। তারপর বিজয়কে নিয়ে বিভিন্ন সূরা দোয়া দরুদ পড়ে গাছের চারিদিকে বালু দিয়ে গোল দাগ দেয় প্রফেসর এলাহি। বালি দিয়ে দাগ টানা শেষ হলে সেই দাগের উপর রশি দিয়ে আগুন জ্বালিয়ে সুমনের সামনে এসে বসে প্রফেসর এলাহি এবং বিজয়। তখন সুমনকে আসর করা জিন জানায় আমাকে সুমনের থেকে কখনোই আলাদা করতে পারবে না। প্রফেসর এলাহি সূরা কেরায়াত পড়তে থাকলে সুমনের ভেতরে থাকা জিন জানায় আমিও তোমার মতোই হাফিজ ছিলাম, তোমার থেকেও আমি অনেক শক্তিশালী। এই কথা বলে সুমনের ভেতরে থাকা জিন আগুন লাগানো দড়ির এপার থেকে ওপার হয়ে দেখায়, যেটা দেখে চমকে যায় প্রফেসর এলাহি। এরপর সুমন আবার গাছের নিচে এসে বসলে এলাহি বলে তুমি তো একজন হাফেজ, তার মানে তুমি একজন ইমানদার জিন, তাহলে এই খারাপ ছেলের কাছে কেন আসলে? জিন তখন জানায় সেই আমাকে ডেকেছে, আর সেজন্যই আমি এসেছি তার কাছে। আমি এক বয়স্ক মহিলা, আমার হাজবেন্ড মারা গিয়েছে। যেদিন আমার মৃত ছেলের সৎকার করতে যাব তখনই সে আমাকে ডাকে। তার কাছে এসে দেখি সে আমার ছেলের সমবয়সী, তাই তাকে ছেলে হিসেবে দেখতে শুরু করি। জিন এসব বললে প্রফেসর এলাহি জিনের নাম জিজ্ঞেস করে। জিন জানায় আমার নাম সাইয়ারা। প্রফেসর এলাহি এবার বলে সুমনেরও তো মা আছে, তুমি এরকম সুমনের সাথে সব সময় থাকাতে সুমনের মা তো কষ্ট পাচ্ছে। সাইয়ারা জানায় কিসের কষ্ট পাচ্ছে? সুমনকে তো সে কবরেই রেখে এসেছিল, আমি তাকে কবরে বাঁচিয়ে রেখেছিলাম। আমি সুমনকে বেশি ভালোবাসি, সুমন আমার ছেলে। জিনের কাছ থেকে এইটা শুনে প্রফেসর এলাহি জানায় আমি এই জিনকে বিদায় করতে পারবো না, এখন যা করার সেটা সুমনের মাই করতে পারবে। এইটা বলে প্রফেসর এলাহি গোল দাগের বাইরে চলে যায়। তারপর সুমনের মায়ের কাছে এসে বলে মায়ের শক্তির কাছে কখনো টিকতে পারবে না সে, তাই আপনি একমাত্র সুমনকে ফিরিয়ে আনতে পারবেন। প্রফেসর এলাহির থেকে এসব কথা শুনে সুমনের মা জিনের সম্মুখীন হয়। জিন তখন জানায় তুই তোর ছেলেকে কবর দিয়ে এসেছিলি, তাই এখন থেকে সুমন আমার ছেলে। সুমনের মা বলে আমি সুমনকে 10 মাস গর্ভে রেখেছি, সুমনকে অনেক কষ্ট করে বড় করেছি, হঠাৎ উড়ে এসে জুড়ে বসলেই তো আর মা হওয়া যায় না। এইটা শুনে জিন রেগে যায়, আক্রমণ করে সুমনের মাকে। তখন সুমন নিজেই জিনের সাথে লড়াই করে মাকে রক্ষা করার চেষ্টা করে। এতে জিন সুমনের উপরেও রেগে যায়। রেগে গিয়ে সুমনকে সে গাছের সাথে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পর সুমনের এক হাত দিয়ে অন্য হাতে আঘাত করে সুমনের শরীর থেকে জিন চলে যায়। কিন্তু পরক্ষণেই দেখা যায় জিন সুমনের শরীর ছেড়ে ফারিয়ার শরীরে প্রবেশ করেছে।
ফারিয়ার শরীরে থাকা জিন সায়ারা তখন আবার আক্রমণ করে সুমনের মাকে। আবার সুমন এসে মায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, বলে, আমি আমার মাকে মারতে দেব না। যা দেখে জিন জানায়, আসলে আমি জোর করে মা হতে চেয়েছিলাম, কিন্তু জিনেরা তো চাইলেই মানুষের বাচ্চার মা হতে পারে না। এই কথা বলে ফারিয়ার শরীর থেকেও জিন চলে যায়। তখন ফারিয়া অজ্ঞান হয়ে পড়লে সামলায় প্রফেসর বিজয়। ওইদিকে মা ছেলে আবার একত্রিত হয়। মানুষ যেমন সত্য তেমন জিনও সত্য। অনেক সময় জিন মানুষের সন্নিকটে চলে এসে মানুষের সাথে মিশে যায়, করে সব অদ্ভুত কর্মকাণ্ড, যেমনটা আমরা জিন 3 সিনেমায় সুমনের ক্ষেত্রে দেখেছি। জিনের কারণে 36 ঘন্টা কবরের মধ্যে সে বেঁচেছিল। জিন 3 সিনেমার এক্সপ্লেনেশন কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।